এর মধ্যে এমন ভাবে প্রবেশ করিয়েছে আমরা কখনো ধর্মটাকে পরিচ্ছন্নভাবে পালন করতে আর পারবো না। আপনি বলুন দেখি, প্রশ্ন করুন, জগন্নাথ মন্দির দীঘায় ছিল, আমাদের মুখ্যমন্ত্রীকে কোনো এক সময়, ইতিহাস বলছে শুনুন, কোনো এক সময় মুখ্যমন্ত্রীকে ওখানে ঢুকতে দেওয়া হয়নি, এরকম কিছু একটা ছিল। ক্ষমতা আছে, আমাদের মুখ্যমন্ত্রী এখানে জগন্নাথ মন্দির বানিয়ে ফেলেছেন। ভালো জিনিস, ট্যুরিজম তৈরি হবে, মানুষ মন্দিরে যাবে। তৃণমূলে বড় বড় নেতারা এই পক্ষে বয়ান দিয়েছেন। আমাদের মুখ্যমন্ত্রী 600 কোটি 700 কোটি টাকা দিয়ে দুর্গা মণ্ডপ তৈরি হবে হিডকোতে। আমাদের মুখ্যমন্ত্রী বলেছেন পাহাড়ে মন্দির হবে। আমাদের মুখ্যমন্ত্রী বলেছেন উত্তরবঙ্গে আমি মন্দির বানাবো। খুব ভালো, আমরা চাই মন্দির হোক, পদে পদে মন্দির হোক, এটা তো ভালো জিনিস। কিন্তু ম্যাডাম, আপনি বলেছিলেন যে গরু দুধ দেয় তার একটু লাত খাওয়ার খেতে হবে। ম্যাডাম, শেষ কবে লাত খেয়েছেন একটু বলুন দেখি। আপনাকে লাত নয়, শুধু গো করে আওয়াজ করলেই আপনি তাকে বলছেন দল থেকে সাসপেন্ড করে দে। আপনার সংগঠনে, আপনার পার্টিতে তালি দেওয়ার প্রয়োজন নেই। আমি এখানে আপনাদের কাছে তালি কুড়াতে আসিনি, আমি শুধু আপনাদেরকে জানাতে এসেছি যে আগামীতে আমরা যে সিদ্ধান্ত নিতে যাচ্ছি তার কারণটা কি, তার কারণটা কি। আপনি যদি এটা প্রশ্ন করি যে দিদি, মুর্শিদাবাদে একটি লোক সে মসজিদ বানাবে, বাবরি মসজিদ, আপনার তো অ্যাপ্রিসিয়েট করা উচিত ছিল। ভেরি গুড, হুমায়ুন তুমি করো, তুমি দলের সম্পদ, তুমি ছাপ্পা দাও। তুমি বিজেপিতে চলে গিয়েছিলে, তোমার ক্যাটাগরি দেখে আমি তোমাকে আবার টিএমসিতে এনেছি, তোমার প্রতিভা আছে, মুসলিম লোকেদেরকে ধর্মীয় সুরসনা নিয়ে তুমি ভোট করো। তুমি করোনি, আপনি করেননি কেন? আপনি দেখে নিয়েছেন সংখ্যালঘু নেতারা যত যাই বলুক, লাস্ট আওয়ারে আমাদের মেশিনারিজ দিয়ে এই নেতাদেরকে বিজেপি বানিয়ে দিব। আর সেন্ট্রালে তো আমার সেটিং আছেই আছে। সুতরাং মুর্শিদাবাদ, উত্তরবঙ্গে যে 30% হিন্দু ভোট আছে তাদেরকে কাজে লাগাতে হবে। সুতরাং একে বার করে দেওয়া দরকার। ভাইয়েরা, আমি মুর্শিদাবাদের মসজিদের পক্ষে এবং বিপক্ষে কোনোটাইতেই নেই। কেন না, এটা একটা রাজনৈতিক বিষয়। যিনি করছেন তিনি ভালো বুঝবেন, এলাকার মানুষ সেখানে গিয়ে নামাজ পড়বে। সুতরাং আমি এখান থেকে ভালো মন্দ বলতে পারি না, কিন্তু আমি এটা নিয়ে প্রশ্ন করতে পারি কিসের কারণে দিদি হুমায়ুন কবিরকে আপনি বার করলেন? হুমায়ুন কবির তো আপনার দলের সম্পদ ছিল, আপনি তাকে বার করলেন কেন? না, আপনার তাকে প্রয়োজন নেই, কেননা সে হিন্দু ভোটটা ভেঙে দিতে পারে। আজ মুর্শিদাবাদে গিয়ে আপনারা দেখলে বুঝতে পারবেন, মুর্শিদাবাদের জনগণ এই আবেগটা যদি রাখে, বিশ্বাস করুন আগামীতে উত্তরবঙ্গের তৃণমূলের কোনো অস্তিত্ব থাকবে না। তাহলে আমরা কি করতে পারি? আমরা আলোচনা শেষের দিকে আসবো। আমরা কি করতে পারি? আমরা এখানে এসেছি, আমাদেরকে বুঝতে হবে যে আমাদের উপায় কি। আমাদের উপায় কি? আমাদের উপায় হচ্ছে আমাদেরকে সচেতন হতে হবে, আমাদের মধ্যে অ্যাওয়ারনেস তৈরি করতে হবে। শিক্ষা নেই এ কথা আগে বলতো, এখন আমি এটা বিশ্বাস করি না। আমার কাছে যে ডেটা আছে, মুসলিম সমাজ এখন অনেক শিক্ষিত। কি নেই বলুন তো আমাদের কাছে? আমাদের কাছে আত্মবিশ্বাস নেই, কনফিডেন্স লেভেল নেই। জোহরান মামদানি নিউ ইয়র্কের যিনি মেয়র হয়েছেন, পৃথিবীর সবচেয়ে এক্সপেন্সিভ দেশ, মন দিয়ে শুনুন, আলোচনা শেষ করার আগে আপনাদেরকে নিয়ে যান। শুধুমাত্র আবেগে তালি কুড়িয়ে দিয়ে ঘর চলে যাওয়ার নাম জাতির জন্য কথা বলা নয়। জোহরান মামদানি, তাকে বলা হয়েছিল আপনি মুসলমান লোক, আপনি বলবেন না আপনি মুসলিম, আপনি বলবেন আমি লিবারেল লোক। আমি অত ধর্ম টর্ম মানি না, বারাক হোসেন ওবামা যেটা করেছিল। কিন্তু এই জোহরান মামদানি সব জায়গায় গিয়ে নিজের পরিচয় দিয়েছে, আমি কনজারভেটিভ অ্যান্ড আই এম আ মুসলিম। সে বারবারে কথা বলেছে, সে বারবারে কথা বলেছে, এবং সে তাকে যেটা দুর্বল মনে করেছে সে তার সবচেয়ে বড় ক্ষমতা প্লাস পয়েন্ট বানিয়েছিল। পরিণতি 30% সংখ্যালঘু নিউ ইয়র্কের ইতিহাসে যেটা সম্ভব নয়। এটা এরকমই ব্যাপার যে পশ্চিমবঙ্গে নয়, ভারতবর্ষের সংখ্যালঘু মানুষ যদি অ্যাওয়ার্ড হয়ে যায় তো এরা প্রধানমন্ত্রী হবে। এটা যেমন অবাস্তব মনে হয়েছে, জোহরান মামদানি মেয়র হওয়া এরকম অবাস্তব ছিল। কিন্তু আত্মবিশ্বাস এবং লড়াইয়ের মানসিকতা জোহরান মামদানিকে আজকে নিউ ইয়র্কের মেয়র বানিয়েছে। আমরা যারা এখানে এসেছি, আমি আপনাদেরকে শুধু বলে দিয়ে যাই ভাই, আমরা আজকে এখানে এসেছি, আমরা একটা রাজনৈতিক দল গঠন করেছি। পার্টির নামটা কি আজকে এখানে ঘোষণা করে দেবো? বলে দিব? Yeah,
ভেতরে ইমোশন কাজ করছে, মুখ থেকে বেরিয়ে যেতে পারে না, বলবো না। কেন বলবো না এবার বলে দিই। আমি আজ থেকে 2014-তে আমি একটা ভুল করেছিলাম। আমি ভুল থেকে শিক্ষা নিই। একটা প্রোগ্রাম 2014 কোনো একটি বড় প্রোগ্রামে, যেখান থেকে আমার জীবনের অনেক বড় ইউ টার্ন হয়েছিল। আমি বিশ্বাস করুন, আমি আজও বলে দিচ্ছি, আমি কিন্তু ভোটে দাঁড়াবো না। কেননা রাজনীতি থেকে আমার নেওয়ার কিছু নেই। বিশ্বাস করুন, আল্লাহ চাইতে, আল্লাহ আমাকে যা দিয়েছেন। আমি মরক্কো গেছিলাম, আমাকে জাপানের একটা স্কুলে লেকচার দেওয়ার জন্য গত বছর ইনভিটেশন দিয়েছে। মরক্কোতে গেছি, আমাকে ইস্তাম্বুলে একটা ইউনিভার্সিটিতে প্রফেসর ডক্টর কারা যিনি এসেছিলেন, উনি বলেছেন তুমি এসো আমার কলেজে লেকচার দাও। আমার কাছে কি আছে? আমি একটা এমএলএ হয়ে ম্যাক্সিমাম কি, একটা এমপি হয়ে ম্যাক্সিমাম কি? আমার লাগবে না ভাই, লাগবে না। স্বামীজির কিছু ছিল না। আমি ওমরের উত্তরসূরি, যিনি অর্ধেক পৃথিবীর বাদশা হয়ে মাটিতে মাথা রেখে ঘুমাতেন। আমাকে আপনি পদের লড়াই ভাবছেন? আপনি মনে করছেন আমি এখানে রাজনীতি করে সরকারের কাছে কিছু আদায় করতে এসেছি, আমার ব্যক্তিগত? তাহলে আপনি ভুল করলেন। কিন্তু আমি ওখানে আজকে যদি আমি করে দিই, লোক আমার সেদিন আমাদেরকে বলেছিল, আমরা একটা কন্ডিশনাল সাপোর্ট চেয়েছিলাম কোন এক রাজনৈতিক নেতৃত্বের কাছে, এবং আমার জীবনে প্রথম টার্নিং পয়েন্ট ওই দিন। যদি তৃণমূল সরকার যদি ওই দিনে সামান্য ডিমান্ড আমার পূরণ করে দিত, আজকে তৃণমূলকে এই দিন দেখতে হতো না। কিন্তু সেদিন আমি রাজ্য সরকার পর্যন্ত আমার আওয়াজ পৌঁছাতে পারিনি। কিন্তু আজ আমি এখান থেকে বলছি, এর আগেও বলেছি, আমি আবার বলছি, রাজনীতি আমার প্রয়োজন, আমার সমাজে রাজনীতি প্রয়োজন নেই। কিন্তু আমি অধিকারের ডিমান্ড নিয়ে এসেছি। যদি অধিকার আজকে তৃণমূল আমাদেরকে দিয়ে দেয়, তারা রাজনীতি করুক। আমরা বিজেপির সাথে যাবো না, এই কথা তো বলেছি। এরপরে তো আর লাখ ঢাকের কিছু নয়। কিন্তু অধিকার যদি না দেয়, আমরা আমাদের নিজস্ব প্রতিনিধি তৈরি করব। এ কথা কেন বললাম? আপনি বেরিয়ে যাওয়ার টাইম যেন না মনে করেন যে আপনাকে বিভ্রান্ত দিয়ে ডেকে এখানে পার্টি ডিক্লেয়ার করছি। আমি কেন্দ্রীয় নেতৃত্ব আমাদের বদরুদ্দোজা মাস্টারমশাই বলেছেন, আমি ফয়সাল ভাই সহ আরো যারা মাঝে মামা আছেন, তাদেরকে একটা টিম করে কলকাতায় প্রেস কনফারেন্স করব খুব শীঘ্রই ইনশাআল্লাহ। আপনারা রাজি তো? আপনারা একটু সুযোগ দেবেন তো? এবং আমাদের একটু বলি, অল্প অল্প, এমন নয় যে জেলা থেকে বাস নিয়ে যাওয়া। জি, জেলা থেকে বাস নিয়ে যাওয়া এমন নয় ভাইজান। জি, যদি আপনি রাজনৈতিক পার্টিটা অপশনটা নিয়ে আসেন, তাহলে আমি বলছি সব থেকে আগে তৃণমূল থেকে আমি রিজাইন করব। আর আমি ফয়সাল ভাইকে চাই, পলিটিক্যাল ম্যাচুরিটি আছে, আমি ওনাকে ব্যক্তিগতভাবে চিনি। আমরা অ্যাজ এ ম্যান আমাদের অনেক উইকনেস আছে। আমি কথা দিচ্ছি, আমরা আমাদের বার্তা আমরা তৃণমূলের কাছে পৌঁছে দিয়েছি। আমি আমাদের মুখ্যমন্ত্রীর সাথে দেখা করেছি। আমি আপনাদের সকলের সামনে বলছি, এবং আমি এটা বলেছি, আগামীতেও আমার তৃণমূলের সাথে সাক্ষাৎকারের কোনো সমস্যা নেই। কিন্তু প্রবলেম যে আমার অধিকার আমার সমাজকে পাইয়ে দেওয়ার, যদি এটা না হয়, আমরা খুব শীঘ্রই আমরা আমাদের রাজনৈতিক দল ঘোষণা করার চেষ্টা করব এবং ডিক্লেয়ার করব। এবং আপনাদেরকে এখানে বলে দিয়ে যাই, এমন একটা রাজনৈতিক দল পূর্ব মেদিনীপুর জেলা থেকে হবে। বিশ্বাস রাখুন। এখানে আপনি মনে করছেন মনে হয় ইমাম সাহেব, মৌলানা সাহেব মনে হয় এমএলএ হবে। না, কে জানে, চণ্ডীপুরের ওই ভদ্রলোক যিনি ইনডাইরেক্টলি রাতের অন্ধকারে আমাদেরকে সহযোগিতা করেছেন, কেউ জানে না তাকে। কে জানে ওই শিক্ষিত, ওই ব্যবসায়ী লোকটা আগামীতে চণ্ডীপুর এলাকার এমএলএ হয়ে যাবে, এটা কেউ জানে না। হ্যাঁ, আমরা রাজনীতি করব, আমরা ধর্ম নিয়ে খেলা করছি না। আর শেষ কথা বলি, এলাকা ভিত্তিক যদি হয়, পূর্ব মেদিনীপুর জেলা থেকে 5-7টা এমএলএ, 24 পরগনা থেকে 5-7-10টা এমএলএ, মুর্শিদাবাদ থেকে 20-25টা এমএলএ যদি উত্তরবঙ্গ থেকে বেরিয়ে যায়, কল্পনা করুন। আত্মবিশ্বাস নিয়ে আসুন, ভরসা করুন। ভোটে লড়েনি, বিজেপি জিতে গেছে। লোকসভা ভোটে লড়েনি, বিজেপি জিতে গেছে। এবার না হয় হারবে তৃণমূল। দেখি না আমরা কি করতে পারি, দেখি না আমরা আমাদের জেলাতে একটা মডেল বানাতে পারি কিনা, যে মডেল আজকে পশ্চিমবঙ্গে পূর্ব মেদিনীপুর থেকে শুরু হবে, রাজ্য পর্যন্ত আমাদের ফয়সাল ভাই বলেছেন হয়েছে। রামকৃষ্ণ পরমহংসদেব মহারাজের শেষ কথা বলে শেষ করব, জন্মেছ মানুষ হয়ে মানব ধর্ম করো। আমরা এই রাজনৈতিক দলের এই আকাঙ্ক্ষা রেখে যাচ্ছি যে আমরা মানুষের জন্য কাজ করার অঙ্গীকারবদ্ধ হয়েছি। এবং শেষ আবার সেই হুজুর কিবলার কথা বলি, যার আদর্শ আজকে আমাদেরকে এখানে এনেছে। আজকে দরবারে বসে আছি, জলসা করি, মানুষ যায়, সংগঠন করি, স্কুল বানিয়েছি, কিছু লাগতো না।
কিন্তু আমরা শান্তিতে থাকতে পারবো না, আর ওদেরকেও শান্তিতে থাকতে দেব না যারা আমাদের অধিকার কেড়ে নিয়েছে। ভালো থাকুন, সুস্থ থাকুন। অল ইন্ডিয়া মাইনরিটি অ্যাসোসিয়েশন জিন্দাবাদ।